গাড়ির সিটে বসে মাথায় হাত রেখে আবরার মনকে শান্ত করার চেষ্টা করছিল। সারা দিনের দৌড়ঝাঁপ আর চাপের মধ্যে তার একান্ত শান্তি চাই, যা তাকে বাসায় গিয়ে পেতে হবে। গাড়ির হেডলাইটের আলো কেটে ঘরটিতে ঢুকতেই আবরারের চোখ পড়ে সোফায় পাশে থাকা দোলনাটিতে শুয়ে থাকা তার ছোট্ট সন্তানদের দিকে। তারা দুজন দোলনায় শুয়ে হাত পা ছড়িয়ে খেলছে, একেবারে নিষ্পাপ। তাদের ছোট ছোট হাত পা ছোটাছুটি করে আনন্দের সাথে খেলা করে যাচ্ছে। এই দৃশ্য দেখে আবরারের মনটা এক মুহূর্তেই হালকা হয়ে গেল। তার অস্থির মনের মধ্যে যেন এক শীতল হাওয়া বয়ে গেল। এতক্ষণ যাবতীয় তিক্ততা, ক্লান্তি এক মুহূর্তে কোথায় যেন হারিয়ে গেল। তার দাদি মিসেস মোহনা সোফায় বসেছিল এবং খুশি মনে তার সন্তানদের খেলা দেখছিল। আবরারের চোখে তার দাদির নরম স্নেহপূর্ণ চেহারা পড়ল, আর তার মন আরও নরম হয়ে গেল। বাচ্চাদের কাছে যাওয়ার আগে আবরার ঠিক করলো আগে একবার শাওয়ার নেবে, একটু বিশ্রাম নেবে, তারপর বাচ্চাদের কাছে যাবে। আবরার ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। এক একটি ধাপ যেন তাকে আরও ক্লান্ত করে তুলছিল। অফিসের কাজ, মিটিং, ফোন কল, মিস্টার আনোয়ারের দেশে ফেরা, সব কিছু তার মাথার মধ্যে ঘুরছিল। বাড়ি পৌঁছানোর পরও তার মনের মধ্যে এক অস্থিরতা ছিল। শাওয়ার নেওয়ার জন্য সে নিজের রুমের দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু হঠাৎ করেই তার চোখ পড়ল ওয়াশরুমের দরজার দিকে, যা তখন খট করে খুলে গিয়েছিল। আথিয়া বের হয়ে আসছিল। সে সদ্য গোসল করেছে এবং তার মুখে এক অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠছিল। গা ধোয়া, কাঁচা তাজা পানির স্নিগ্ধতা যেন পুরো ঘরটিতে ছড়িয়ে পড়ছিল। আতিয়ার মাথায় কিছু ছিল না, তার চুল থেকে পানি ঝরঝর করে পড়ছিল। হালকা ফোঁটা ফোঁটা পানি তার গা, মুখ এবং গলা বেয়ে ঝরে পড়ছিল এবং সেটা যেন এক নিখুঁত সুন্দর দৃশ্য তৈরি করেছিল। এক ফোঁটা পানি আতিয়ার ঠোঁটের কোণে পড়তেই তার ঠোঁটের তিলটা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। সে এক অদ্ভুত স্নিগ্ধতায় স্নান করা ছিল, যেন পৃথিবী থেমে গেছে। তার সাদা পাতলা থ্রি পিসের রঙও যেন তার সৌন্দর্যকে আরও বেশি ফুটিয়ে তুলছিল। ওড়না দুটি দুই পাশে রাখা যেন তার সহজাত সৌন্দর্য আরও গাঢ় হয়ে ওঠে। আবরারের মন ঘুরে গেল। তার মনের মধ্যে থাকা কিছুই সে মনে রাখতে পারছিল না। আতিয়ার এই মার্ডার করা লুক, শীতল শান্তি, সব মিলিয়ে আবরারের মনে এক অস্থির অনুভূতি তৈরি হলো। তার মনের ভেতরটা যেন এক একটা আগুনে জ্বলছিল। তার খুব ইচ্ছে ছিল এই মুহূর্তেই আতিয়াকে কাছে টেনে নিক, তার মার্ডার করা লুক খুন হোক। কিন্তু সে নিজেকে কোনো রকম কন্ট্রোল করছিল, যেন কোনোভাবেই পরিস্থিতি বেশি অস্বস্তিকর হয়ে না যায়। আতিয়া এই পুরো দৃশ্য জানলেও যেন তার চোখের সামনে কিছুই দেখছে না। সে কিছুই অনুভব করছিল না, অথবা সে মন থেকে দেখছিল না। তার কাছে নিজের শৃঙ্খলা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল। সে ঠিক যেমন আগের মতন একটুও লক্ষ্য না করে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল এবং একটি তোয়ালে নিয়ে চুল মুছতে শুরু করলো। আতিয়ার এই মনোভাব আবরারের মনে একটু ক্ষোভ আর রাগ সৃষ্টি করলো, কিন্তু আবরার বুঝতে পারছিল এই মুহূর্তে সে রেগে গেলেও তার ঝামেলা করতে ভালো লাগছিল না। আগে শাওয়ার নেবে, পরে দেখা যাবে। আবরার 10 মিনিট পরে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। তার শরীরটা একদম শীতল আর সতেজ মনে হচ্ছিল, তবে ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা আর প্রশান্তি ছিল। খট করে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হতেই আতিয়া পিছে ফিরে তাকালো। আবরার স্রেফ একটি তাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এসেছে ওয়াশরুম থেকে। তার গা থেকে পানি ঝরঝর করে পড়ছিল। আতিয়া এই দৃশ্য দেখে অবাক হয়ে চোখে হাত দিল, যেন সে কিছু অস্বস্তিকর দেখেছে। আবরারের ভ্রু কুঁচকে নিল আতিয়াকে চোখে হাত দিতে দেখে, এবং সে ধীরে ধীরে আতিয়ার দিকে এগিয়ে এসে বলল, এই মেয়ে, চোখে হাত দিয়েছ কেন? আতিয়া সোজা মুখ করে বলল, অসভ্য পুরুষ, জামা পরেন। তার গলায় কিছুটা ক্ষোভ ছিল, যেন আবরারের এই দৃষ্টির সাথে সে পুরোপুরি আরামদায়ক অবস্থায় নেই। আবরার তখন তার দিকে তাকিয়ে কিছুটা থমকে গিয়ে বলল, তো আমি কি একেবারে পোশাক ছাড়া আছি নাকি?
টাওয়েল তো জড়িয়ে আছি। আতিয়ার চোখ মুখ কুঁচকে গেল। তার মনে এক ধরনের অস্বস্তি ছিল। জামা পরেন। সে দ্রুত বলল, যেন আবরার তাকে কোনোভাবে বিভ্রান্ত করতে না পারে। আবরার ভ্রুযুগল করে বলল, পড়ছি, কিন্তু তুমি চোখে হাত দিয়েছো কেন? এমন ভাব করছো যেন কখনো দেখোনি। তার মুখে একটু রসিকতা ছিল, যেন আবরার তার মেজাজে একটু খেলা করতে চাচ্ছিল। আতিয়া রেগে গিয়ে বলল, অসভ্য পুরুষ, কি সব বলছেন? যান আগে জামা পরে নিন। তবে তার গলার ভেতরে কিছুটা অস্বস্তি আর লাজুকতা ছিল, যেন সে নিজের ক্ষোভ আর লজ্জা মিলে একটি মিশ্র অনুভূতি ভোগ করছিল। আবরার দুষ্টু হেসে বলল, আরে চোখ খোলো, আমি জামা পরেছি। আতিয়া আবরারের কথা শুনে চোখের থেকে হাত সরিয়ে আবরারের দিকে তাকাতে দেখল সে এখনও টাওয়াল পরেই আছে। আতিয়া এবার পিছু ঘুরে চলে যেতে নিলেই আবরার হুট করে আতিয়ার হাত চেপে ধরে। আকস্মিক এমন হয় আতিয়া হতভম্ব হয়ে গেল। আবরার আতিয়াকে নিয়ে দেওয়ালে চেপে ধরল। এত জোরে চেপে ধরেছে যে আতিয়া হাত নাড়াতেই পারছে না। আবরার আতিয়ার দিকে একটু ঝুঁকে হিসিয়ে বলল, লজ্জা পাচ্ছেন ম্যাডাম? না, লজ্জার কি আছে? যা দেখার আগেই তো দেখে ফেলেছেন। সমস্যা নেই, আবারও দেখাচ্ছি। এখন তাহলে লজ্জার একদম লোডশেডিং হয়ে যাবে। আবরারের এমন লজ্জাজনক কথা শুনে আতিয়ার কান থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে চোখ বন্ধ করে বলল, চুপ করুন অসভ্য পুরুষ, মুখে লাগাম টানেন। আবরার এইবার আতিয়াকে বলল, আরে চোখ বন্ধ করছো কেন? এদিকে তাকাও, তাহলে দেখবে লজ্জা একদম কেটে গেছে। বলেই এক হাত টাওয়ালে দিতেই আতিয়ার অন্য হাত হালকা করে ধরতেই আতিয়া সর্বশক্তি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। আতিয়াকে এইভাবে দৌড়াতে দেখে আবরার হো হো করে হেসে দিল। তারপর কাভার থেকে নিজের পোশাক বের করে পরে নিল। চুল সেট আপ করে নিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। আবরার ফোন স্কল করতে করতে সিঁড়ি বেয়ে নিচে নামছে। ড্রয়িং রুমের সোফায় মিসেস মোহনা বসে আছে, আর বাচ্চারা ঘুমিয়ে পড়েছে দোলনায়। আতিয়া রান্নাঘরে গিয়েছে। আবরার ফোন স্কল করতে করতে নিচে নেমে আসলো। ড্রয়িং রুমে যেতেই হুট করে সদর দরজার বাইরে মেন গেট দিয়ে একটি গাড়ির হর্ন বাজিয়ে ভেতরে প্রবেশ করলো। আবরার ফোন থেকে চোখ সরিয়ে বাইরে তাকালো। গাড়িটি থেকে এক মহিলা ও তার স্বামী হাতে দুটি ব্যাগ নিয়ে নামলো। এর কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে একজন তরুণী নামলো। হাতে ছিল সোনালি চিরকালীন স্মাইলে। আবরার চোখ কুঁচকে তাকালো। এক মুহূর্তে সে তরুণী যেন ভীষণ পরিচিত মনে হলো, কিন্তু কেন? সে তো নিশ্চয়ই কখনো দেখেনি। তরুণীটির মুখের হাসিটা একেবারে অন্যরকম, এক ধরনের নৃশংস উল্লাস তার মাঝে লুকানো। তার পোশাকটা বেশ স্টাইলিশ, স্যুট আর স্কার্ফের মধ্যে সে যেন একটি শক্তিশালী ব্যক্তিত্বের প্রকাশ করছিল। তরুণীটি সাবলীলভাবে এগিয়ে এসে অল্প কিছু সময়ের মধ্যে আবরারকে জড়িয়ে ধরল। তারপর বলল, আসসালামু আলাইকুম আবরার। আমাকে হয়তো চিনতে পারোনি, আমি তোমার খালাতো বোন সোহিনী। আবরার প্রথমে আশ্চর্য হয়ে গেল। হুট করে একটা মেয়ে এসে তাকে জড়িয়ে ধরল। এটা মাথায় গেঁথে যেতেই তার মাথার রাগ 100-তে 100 হয়ে গেল। সে সোহিনীকে ধাক্কা মেরে নিচ থেকে সরিয়ে দিল। ধাক্কা খেয়ে সোহিনী একটু দূরে সরে গেল। তবুও সে কিছু বলল না, বরং মুচকি হাসল। তারপর আবরার নিজের শাহাদাত আঙুল সোহিনীর দিকে তাক করে বলল, খালাতো বোন ভালো, বাট আমাকে জড়িয়ে ধরবার সাহস তোমাকে কে দিয়েছে? আমার থেকে দূরে থাকবে, তাতে তোমার ভালো হবে। মাইন্ড ইট। আবরারের হুমকিস্বরূপ কথা শুনে সোহিনী হাসল। সে বলল, আবরার, এটা কোনো ব্যাপার? আমেরিকাতে তো সবাই এইভাবে স্বাগত জানায়। আবরার ঠান্ডা স্বরে হুমকির মতো বলল, এটা তোমার আমেরিকা না, এটা বাংলাদেশে এসেছো, থাকো কয়দিন, থেকে আবার যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। বাট এইভাবে জড়িয়ে ধরার দুঃসাহস যেন আর না হয়। দেশে এসেছি কেন জিজ্ঞাসা করলে না তো আবরার? প্রথমত আমি তোমার বড় ভাইয়া বলে ডাকবে, আর কেন আসছো তা আমার জানার বিষয়ও না, আর না দেখার
আগেই বলেছি এসেছো থাকো, থেকে চলে যাও। আবরারের কথা শুনে সোহিনী রহস্যময় কণ্ঠে বলল। যাবো তো চলে, কিন্তু একা না, আরও একজনকে সাথে নিয়ে যাব। আবরার ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি ফুটিয়ে তুলল। তার চোখের গভীরতা আরও গাঢ় হলো। গলায় নিষ্ক্রিয় কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতন স্বর। নিয়ে যা যদি পারিস। সোহিনী এবার কপালে ভাঁজ ফেলে তাকালো আবরারের দিকে। গলার স্বর যেন কৌতূহলে মাখা। মানে? আবরার ঠান্ডা অথচ দৃঢ় স্বরে বলল। দ্বিতীয়বার প্রশ্ন করার অধিকার আমি তোকে দেইনি। সোহিনী এবার সত্যিই থমকে গেল। আবরার যেন ধাপে ধাপে তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। এর মধ্যে সদর দরজা দিয়ে প্রবেশ করল মিসেস জোনাকি ও মিস্টার তানজিব, সোহিনীর বাবা মা। মিসেস জোনাকি আবরারকে দেখে এক ঝলক আনন্দে উজ্জ্বল হয়ে উঠলেন। মুখে উষ্ণ হাসি ফুটিয়ে এগিয়ে এলেন তার দিকে। আবরার আপু, কেমন আছিস বাবা? তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস। আবরার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো, যেন এই কথাগুলো শোনার ধৈর্য তার নেই। চোখের দৃষ্টি আরও শীতল হয়ে গেল। ঠোঁট শক্তভাবে চেপে বলল। তো কি আজীবন ছোট থাকবো নাকি? এখন তো বাচ্চা কাচ্চা মানুষ করব, সেখানে আপনি আমাকে ছোট বলছেন? মিসেস জোনাকি এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার মুখের হাসি মিলিয়ে গেল। মুখে অস্পষ্ট শব্দ বের হলো। না মানে ওই আর কি। কিন্তু আবরার আর কোনো কথাই বলল না। ঠান্ডা দৃষ্টিতে একবার তাকিয়ে নিয়ে নির্লিপ্তভাবে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। তার গাম্ভীর্যপূর্ণ চলাফেরা দেখে সোহিনী, মিসেস জোনাকি এবং মিস্টার তানজির হতবিহ্বল হয়ে গেলেন। তারা জানতেন আবরার চুপচাপ স্বভাবের, অপ্রয়োজনে কারো সঙ্গে কথা বলে না, কিন্তু এতটা গম্ভীর, এতটা কঠোর সে হয়ে গেছে তারা এটা ভাবতেও পারে না। আবরার ধীর পায়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের কোণের দিকে, যেখানে একটা ছোট্ট দোলনা রাখা আছে। দোলনার নরম কুশনের ওপর শুয়ে আছে তার দুই টুকরো প্রাণ, আনিয়া আর আরিয়ান। মাত্র 4 মাস বয়স তাদের। এত ছোট যে পৃথিবীর রঙিন রূপ তারা এখনও পুরোপুরি চিনতে শেখেনি। তবুও তারা জানে এই পরিচিত মানুষটা যে তাদের বুকের কাছে তুলে নেয়, ভালোবাসায় ভরিয়ে দেয়, সে তাদের বাবা। আবরার ধীরে ধীরে দোলনার সামনে হাঁটু গেড়ে বসল। 2 হাতে দোলনা একটু নেড়ে দিল। হালকা দুলতে লাগলো সেটি। ছোট্ট আনিয়া নরম ঠোঁট উল্টে কিছু একটা বলতে চাইল যেন। ক্ষীণ একটা শব্দ বেরিয়ে এলো তার গলা থেকে। পাশে শুয়ে থাকা আরিয়ান ছোট্ট হাত পা ছুড়ে বাবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। আবরার ওদের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। তার গাম্ভীর্যপূর্ণ মুখটা একটু নরম হয়ে এলো। চোখে এক অনিবর্জনীয় ভালোবাসার আভা। সে আলতো হাতে আনিয়ার ছোট্ট হাতের আঙুল নিজের বড় হাতের ভেতরে নিয়ে বলল। বাবার রাজকন্যা কি করছে? আনিয়া বাবার আঙুল আঁকড়ে ধরল, যেন তার সব নিরাপত্তার জায়গা এটাই। আরিয়ানও হাত পা ছুড়ে বাবার মনোযোগ চাইল। আবরার হাসল, তারপর ওদের দুজনের কপালে একসঙ্গে চুমু দিল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো অবাক হয়ে ওঠা এক গলায় চাপা শব্দ। সোহিনী, তার মা মিসেস জোনাকি আর বাবা মিস্টার তানজির চুপচাপ দাঁড়িয়ে দেখছে এই দৃশ্য। তারা ভাবতেই পারেনি আবরার যে এত কঠোর, এত গম্ভীর, সেভাবে কোমলভাবে বাচ্চাদের যত্ন নিচ্ছে। তারা জানতো আবরার শক্ত, নির্দয়, এমনকি তার মুখে হাসিও খুব কম দেখা যায়। কিন্তু এ দৃশ্য, সোহিনীর মুখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠল। তার ঠোঁটের কোণে এক ফোঁটা কুটকুটে হাসি ছিল, যেটা ইতিমধ্যে মিলিয়ে গেছে। কিন্তু চোখ দুটোতে ঈর্ষা আর হতাশার মিশ্রণ। সে কি ভেবেছিল? মিসেস জোনাকি ফিসফিস করে বললেন। আবরার এতটা বদলে গেছে? আবরার এবার পিছনে ফিরে তাকালো। তার চোখের দৃষ্টি মুহূর্তেই আবার কঠোর হয়ে উঠল। গলার স্বর আবার সেই আগের মতোই বরফ শীতল। তোমাদের কিছু বলার আছে? সোহিনী এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীর কণ্ঠে বলল। এই বাচ্চা দুটো কার আবরার? আর তুমি এইভাবে ওদের আদর যত্ন করছো যে? আবরারের ঠোঁটের কোণে এক ঝলক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তারপর ঠান্ডা গলায় বলল। তুই আমাকে চেনার চেষ্টা করিস না সোহিনী, কারণ আমি যা সেটা বোঝার ক্ষমতা তোর নেই।
তারপর সে আবার ফিরে গেল দোলনার কাছে, যেখানে তার দুই সন্তানের ছোট ছোট হাত বাবার শক্ত আঙুল আঁকড়ে ধরে আছে। এই পৃথিবীর সব শত্রুদের বিরুদ্ধে সে যেন প্রতিজ্ঞাবদ্ধ, এদের কেউ স্পর্শ করতে পারবে না, কখনোই না। রান্নাঘর থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন মিসেস মোহনা আর আতিয়া। আতিয়ার হাতে তখনও রান্নার হালকা গন্ধ লেগে আছে, আর মিসেস মোহনার মুখে স্বাভাবিক প্রশান্তির ছাপ। তারা দুজন একসাথে ড্রয়িং রুমে প্রবেশ করতেই খেয়াল করলেন সবাই আবরারের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে আছে। আবরার তখনও আনিয়া আর আরিয়ানের দোলনার পাশে দাঁড়িয়ে, তবে এক মুহূর্ত পরে যেন নিজের মধ্যে ফিরে এলো। কোনো কিছু না বলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। তার ঘুমানো দরকার, শরীর আর মন দুটোই যেন ক্লান্ত হয়ে পড়েছে। এই মুহূর্তে কারো সঙ্গে কথা বলার ইচ্ছে তার নেই। দরজাটা আস্তে করে লাগিয়ে দিল, যেন বাইরের কোনো শব্দ তাকে বিরক্ত করতে না পারে। নিচে আতিয়া ধীর পায়ে এসে বাচ্চাদের দোলনার পাশে সোফায় বসল। তার চোখজোড়া মমতায় ভরে উঠল। 4 মাস বয়সী তার ছোট্ট দুটি সোনামণি গভীর ঘুমে আচ্ছন্ন। নরম নরম নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। আতিয়া হাত বাড়িয়ে আনিয়ার কপালে আলতো করে হাত বুলিয়ে দিল, যেন ছোট্ট রাজকন্যাকে স্বপ্নের জগতে আরও নিরাপদ রাখতে চায়। এদিকে মিসেস মোহনা এবার চোখ ঘুরিয়ে দেখলেন সোহিনী আর তার বাবা মাকে। সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে উঠল তার মুখ। এক ঝলক হাসি এনে এগিয়ে এলেন। আরে জোনাকি আম্মু, কেমন আছিস? তার কণ্ঠে আন্তরিক উষ্ণতা, যেন বহুদিন পর প্রিয়জনকে দেখে আনন্দে মন ভরে গেছে। মিসেস জোনাকিও হাসি মুখে জবাব দিলেন, আমি ভালো আছি খালা, তুমি কেমন আছো? মিস্টার তানজিরও এগিয়ে এসে বললেন, খালা, তোমাকে দেখে খুব ভালো লাগছে। অনেক বছর পর দেখা হলো, তাই না? হ্যাঁ, সত্যি অনেক বছর হয়ে গেল। মিসেস মোহনা স্মিত হেসে বললেন। এরপর তার দৃষ্টি পড়ল সোহিনীর দিকে। এক ঝলক দেখে যেন মুগ্ধ হয়ে গেলেন। তার নরম কাঁপা কাঁপা হাত বাড়িয়ে সোহিনীর থুতনিতে আলতো করে স্পর্শ করলেন। আমার সোহিনী দাদু ভাই যে অনেক বড় হয়ে গেছে, দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একদম পরীর মতো। নিজের প্রশংসা শুনে সোহিনী মুচকি এসে ফেলল। তার চোখে এক ধরনের আত্মতৃপ্তির ঝলক দেখা দিল। এরপর একটু খুনসুটি করেই বলল, বিয়ে করতে হবে তো। যদি মার্শাল্লাহ না হই তাহলে কি পাত্তা দেবে সে আমাকে? মিসেস মোহনা হেসে ফেলেন। তার চোখে কৌতূহল খেলে গেল। আরে তাই নাকি? তো বলো দেখি, কে আমার সেই রাজজামাই? সোহিনী একটু রহস্যময়ভাবে হাসল। তারপর এক চোখ টিপে বলল, আছে একজন, সে খুব কাছের আপনজন। মিসেস মোহনা ভ্রুকুচকে তাকালেন, যেন ভাবছেন কে হতে পারে। তাই নাকি? কে সে, বলো না। সোহিনী মুখে কিছু না বলে হাসল, আর এই রহস্যটা যেন আরও ঘনীভূত হলো। এদিকে মিসেস মোহনা এবার মিসেস জোনাকি আর মিস্টার তানজিরের দিকে ফিরে বললেন, তোরা থাকবি তো এখানে? মিসেস জোনাকি একটু হেসে মাথা কাত করে বললেন, হে খালা, আমরা থাকবো। মেন কথা, সোহানীর বিয়ে দেব, এবার হয়তো আশা। মিসেস মোহনার চোখ এক মুহূর্তের জন্য বিস্ময়ে বড় হয়ে গেল। তারপর হাসি মুখে বললেন, আহা, তা বেশ তো। এখন যা, আগে ফ্রেশ হয়ে নে, খাওয়া দাওয়া করে তারপর ধীরে সুস্থ কথা বলবো। মিসেস জোনাকি আর মিস্টার তানজির মাথা নাড়িয়ে রাজি হলেন। তারা নিজের গেস্ট রুমের দিকে চলে গেলেন। সত্যি তাদের এখন একটু বিশ্রাম দরকার। সোহিনী কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে রইল। তার চোখের কোণে যেন একটু অন্যরকম ঝিলিক। বিয়ের কথাটা উঠতেই তার মনে আবার সেই আপনজনের কথা ঘুরে ফিরে আসছে। কিন্তু সে চুপ করে থাকলো, কারণ এই যুদ্ধটা তাকে একাই চালিয়ে যেতে হবে। আতিয়া তখনও সোফায় বসে আছে। আনিয়া আর আরিয়ানের দোলনাগুলো আস্তে আস্তে দুলছে, আর তার মন পড়ে আছে সন্তানদের দিকে। কিন্তু চারপাশের পরিবেশ যে খানিকটা অস্বাভাবিক হয়ে উঠেছে, সেটা বুঝতে তার দেরি হলো না। সে গোল গোল চোখে একবার মিসেস মোহনার দিকে তাকালো, একবার সোহিনীর দিকে। তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এরা কারা? হঠাৎ এলো কেন? এতদিন তো কখনো এদের সম্পর্কে শোনেনি, অথচ এখন মনে হচ্ছে এদের সবার সঙ্গেই আবরারের পুরনো কোনো সম্পর্ক আছে। অন্যদিকে সোহিনী এক ঝলক আতিয়ার দিকে তাকিয়েছিল।
তবে চোখে একরাশ তাচ্ছিল্যের ছাপ ফুটে উঠল। প্রথমে ওর মনে হয়েছিল কিছু একটা বলবে অথবা জিজ্ঞেস করবে, কিন্তু পরক্ষণে ইচ্ছেটা হারিয়ে গেল। এখন তার এসবের কোনো প্রয়োজন নেই। তবে আতিয়াকে দেখেই তার মেজাজ বিগড়ে গেল। বিশেষ করে আতিয়ার পরনের পোশাক দেখে ভীষণ অস্বস্তি লাগতে শুরু করলো। গা গুলিয়ে উঠল যেন। চোখ সরিয়ে নিল সাথে সাথেই, যেন আর এক মুহূর্ত এ দৃশ্য সহ্য করতে পারছে না। মনে মনে বিরক্ত হয়ে বলল, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় ওর ব্যাপারে ভাববো। এই মেয়ে আসলে কি ভেবে বসে আছে নিজেকে? একটা কাজের মেয়ে হয়ে কি দারুণ ভাবেই না সোফায় বসে আছে। এত বড় সাহস! নিজের ক্ষোভ চেপে রেখে সোহিনী মিসেস মোহনার দিকে তাকিয়ে বলল, দাদি, আমি একটু রেস্ট নিব। এত জার্নি করে আসছি, একটু বিশ্রাম দরকার। মিসেস মোহনা স্নেহভরা কণ্ঠে বললেন, হ্যাঁ দাদু ভাই, যাও, উপরে গেস্ট রুমটা তোমার। ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নাও, তারপর দেখা হবে। সোহিনী মাথা নাড়িয়ে ওপরে ওঠার জন্য পা বাড়ালো। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উঠতে লাগলো সে। প্রতিটি ধাপে যেন তার রাগ এক ধাপ করে বাড়তে লাগলো। গেস্ট রুমে ঢুকে দরজা বন্ধ করলো সে। গভীর শ্বাস নিয়ে একটু আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে দেখলো, নিজেকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মনের ভেতরে যেন আগুন জ্বলছে। এভাবে তো আর চলতে দেওয়া যাবে না। আমি কিছুতেই মেনে নিব না। আমি যা চাই সেটা আমি নিয়েই ছাড়ব। বাইরে তখন নীরবতা। এক দেওয়ালের ওপারে আবরারের রুম। সোহিনী জানে সে এখন বিশ্রাম নিচ্ছে, কিন্তু খুব শীঘ্রই তাকে এই বিশ্রাম থেকে জাগাতে হবে। একটা বড় ঝড় আসছে, আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দু তো থাকবে সে নিজেই। সোহিনী ধীরে ধীরে আয়নার সামনে এগিয়ে গেল। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল, যেন নিজের মধ্যে সে এক গভীর ষড়যন্ত্র আটছে। তুমি ভেবেছো তুমি সুখে থাকবে? থাকবে সেটা আমার সাথে, তাই তো? যদি আমার না হন, তাহলে কি আমিও এত সহজেই তোমাকে ছেড়ে দিব? সে নিজের চুল সোজা করে আয়নার দিকে তাকালো। চোখের ভাষা বদলে গেছে। আগের মায়াবী দৃষ্টি আর নেই, বরং সেখানে এক ধরনের আগুন জ্বলছে। তারপর হঠাৎই ফোনটা হাতে তুলে নিল। দ্রুত স্ক্রিনে কারোর নাম টাইপ করলো, তারপর মেসেজ পাঠিয়ে দিল। আমার সাহায্য দরকার, আপনার কাছে কি সময় আছে? প্রত্যুত্তর আসতে দেরি হলো না। স্ক্রিনে ভেসে উঠল মাত্র দুটি শব্দ, সর্বদাই প্রস্তুত। সোহিনী ফোনটা বন্ধ করে ধীরে ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল। এরপর একবার দরজার দিকে তাকিয়ে রুমের জানালার পর্দা সরিয়ে দিল। বাইরে তখন প্রখর দুপুর। সূর্যের তীব্র আলো চারপাশকে ঝলসে দিচ্ছে, যেন আকাশের উজ্জ্বল আভা তার মনের অস্থিরতার সঙ্গে মিশে গেছে। ঝড় আসবে খুব শীঘ্রই, আর সেটার জন্য আমি পুরোপুরি তৈরি। সবার চলে যাওয়ার পর আতিয়া চুপচাপ বসে রইল। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। আতিয়া আর আরিয়ান দোলনায় মিষ্টি ঘুমে বিভোর। তাদের ছোট ছোট নরম হাত দুটো বুকের কাছে এনে রেখেছে, মুখে এক প্রশান্তির ছাপ। তাদের দিকে তাকিয়ে আতিয়ার ঠোঁটের কোণে মায়াবী হাসি ফুটে উঠল, কিন্তু মনের মধ্যে কৌতূহল যেন তাকে ছাড়ছেই না। সোহিনী, জোনাকি, তানজির এরা আসলে কারা? কেন আগে কখনো দেখেনি? কেমন করে এতদিন তারা দূরে ছিল? মনের অস্থিরতা আর কৌতূহল নিয়ে সে মিসেস মোহনাকে জিজ্ঞাসা করল, দাদি যান, এরা কারা? আগে তো কখনো দেখিনি। মিসেস মোহনা তার পাশে এসে স্নেহমাখা হাতে আতিয়ার মাথায় বুলিয়ে দিলেন। তার চোখে যেন এক গভীর স্মৃতির ছায়া ফুটে উঠল। দাদামণি, ওই যে জোনাকি, ওরা তোর শাশুড়ি, মানে আবরারের আম্মু, আম্মুর চাচাতো বোন। আর সোহিনী হলো জোনাকির মেয়ে। এই হিসেবে ওর আবরারের খালা হয়, যদিও চাচাতো বোন। আর সোহিনী হলো আবরারের খালাতো বোন, বুঝেছিস? আতিয়া অবাক হয়ে শুনল। একটা মুহূর্তের জন্য সবকিছু বিশ্লেষণ করতে চেষ্টা করলো। তারপর ধীরে ধীরে মাথা নাড়ালো, যেন বুঝতে পেরেছে। কিন্তু মনে আরও একটা প্রশ্ন জেগে উঠল, যা না করলেই নয়। এরা এতদিন কোথায় ছিল? মিসেস মোহনা একটু নিঃশ্বাস ফেলে বললেন, এতদিন আমেরিকা ছিল, ওদের বাবার ব্যবসা ওখানেই ছিল, তাই এত বছর দেশে আসা হয়নি। আতিয়া সংক্ষিপ্তভাবে বলল, ও আচ্ছা।
কিন্তু তার মনের মধ্যে যেন আরও কিছু প্রশ্ন আটকে রইল। মিসেস মোহনা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখে ক্লান্তির ছাপ থাকলেও কণ্ঠে মমতা ঝরে পড়ল। দাদুমণি তুই বস, অরু আর রনির কাছে। আমি কিচেনে যাই, ওদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। আতিয়া মাথা নাড়ল। আচ্ছা দাদিজান, যাও। মিসেস মোহনা রান্নাঘরের দিকে পা বাড়ালেন আর আতিয়া চুপচাপ বসে রইল। ঘরে শুধু দোলনার মৃদু দুলুনির শব্দ। আনিয়া আর আরিয়ানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আতিয়া দীর্ঘশ্বাস ফেলল। তার এখন কিছু করার নেই, শুধু অপেক্ষা করা ছাড়া। কিন্তু মনের মধ্যে একটা অজানা শঙ্কা যেন ক্রমশ ঘনিয়ে আসছে। সন্ধ্যার নরম বাতাস জানালার পর্দা আলতো দুলিয়ে দিচ্ছে। ঘরের ভেতরে এক মিষ্টি পরিবেশ। রাকিব আর ফারিহা তাদের ছোট্ট রাজপুত্রকে নিয়ে দুষ্টুমিতে মেতে উঠেছে। 10 দিনের ফুটফুটে শিশুটি, যার নাম আরিহান, এখনও ঠিকমতো চোখ খুলে তাকাতে পারে না। কিন্তু তার নরম হাতে যখনই বাবার আঙুল ধরে, রাকিবের মুখে এক অদ্ভুত আনন্দ খেলে যায়। ফারিহা বিছানায় হেলান দিয়ে বসে আছে, তার কোলে ছোট্ট আরিহান। রাকিব পাশে বসে বারবার ছেলেকে আদর করেছে, আবার মাঝে মধ্যে ফারিহাকে বিরক্ত করছে। আচ্ছা, আমাকে আর ভালোবাসো না, এখন শুধু ছেলেকে নিয়েই ব্যস্ত। রাকিব কপট অভিমান দেখিয়ে বলল। ফারিহা হাসল। আহা, এটা কেমন কথা? আমি তো তোমাকেও ভালোবাসি, তবে এখন আমার একটু বেশি সময় এই ছোট্ট বাবুটাকে দিতেই হবে, তাই না? রাকিব মুখ গোমরা করে বলল। মানে এখন আমি দ্বিতীয় পজিশনে? ফারিহা মুচকে এসে বলল, না, তুমি তো এখন বড় ছেলে, তাই তোমার আর এত বেশি যত্নের দরকার নেই। রাকিব এবার আরিহানের ছোট্ট হাত ধরে বলল, দেখো বাবা, মা শুধু তোমাকে ভালোবাসে, আমাকে একদম ভুলে গেছে। আরিহান হঠাৎ ছোট্ট একটা হাত নাড়িয়ে রাকিবের গাল ছুঁয়ে দিল, যেন বাবার কথার জবাব দিল। ফারিহা হেসে বলল, দেখেছো, বাবু বলছে বাবা তুমি ভুল বলছো। রাকিব চোখ বড় বড় করে বলল, বাহ, এইটুকু ছেলে এখনই মায়ের পক্ষ নিয়েছে, তাহলে আমি কার পক্ষ নেব? ফারিহা মজা করে বলল, তুমি তোমার বৌমার পক্ষ নাও। রাকিব উজ্জ্বল মুখে বলল, এখন থেকে আমার গুরুত্ব আমার বৌমা ছাড়া বুঝবে না। এই বলে সে আরিহানের ছোট্ট নরম গালে চুমু খেল। শিশুটি একটু নড়ে চড়ে হাসির মতন এক অভিব্যক্তি দিল, যেন বুঝিয়ে দিল তার মা বাবার দুষ্টামি দেখে সে বেশ মজা পাচ্ছে। সন্ধ্যার আবছা আলো জানালা দিয়ে ঘরের ভেতর ছড়িয়ে পড়েছে। বাতাসে হালকা ঠান্ডা ভাব, কিন্তু ড্রয়িং রুমের ভেতর যেন উত্তপ্ত আগুন চলছে। জোনাকি, তানজির আর সোহিনী ফ্রেশ হয়ে নিচে নামার সঙ্গে সঙ্গেই তাদের চোখ আটকে গেল আতিয়ার দিকে। সে এখনও সোফায় বসে আছে, শান্ত নির্ভার। সোহিনীর চোখে ক্রোধের ঝলক। আতিয়া এখনও এখানে বসে আছে যেন এই বাড়ির কোনো সদস্য। তার ধমনীতে যেন আগুন বইতে লাগলো। রাগে গজগজ করতে করতে এগিয়ে গেল আতিয়ার দিকে। আতিয়া কারো আগমনের আভাস পেয়ে চোখ তুলে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে সোহিনী, চোখে ঘৃণার তীব্র ছাপ। আতিয়া মিষ্টি হেসে বলল, কেমন আছো? কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই ঝটকা লাগলো। সোহিনী এক টানে আতিয়াকে সোফা থেকে উঠিয়ে নিয়ে গেল। তারপর কোনো কিছু বুঝে ওঠার আগেই জোরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিল। সব কিছু এত দ্রুত হলো যে আতিয়া কিছু বুঝে উঠতে পারল না। ধাক্কার তীব্রতায় তার শরীরটা মেঝেতে আছড়ে পড়ল, বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কিন্তু সবচেয়ে বেশি যেটা ব্যথা দিল সেটা হলো তলপেটে অসহ্য যন্ত্রণা। সেলাইয়ের জায়গাটা এখনও পুরোপুরি শুকায়নি। সেই জায়গায় চাপ পড়লে আতিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ব্যথার তীব্রতা এতটাই বেশি যে চোখ বন্ধ করে ফেলল সে। গভীর শ্বাস নিতে লাগলো কষ্টে, কিন্তু সোহিনী থেমে নেই। সে এবার আতিয়াকে নিচ থেকে টেনে তুলল, তারপর শক্ত হাতে তার চুলের মুঠি ধরে ফেলল। এই ছোট লোকের বাচ্চা, নিজেকে কি মনে করিস? হোস তো এই বাড়ির কাজের লোক, অথচ সাহস দেখে তো সোফায় বসে থাকার স্পর্ধা। আতিয়ার মাথা পেছনে ঝুঁকে গেল ব্যথায়, কিন্তু সে এখনও চুপচাপ, কারণ সে জানে এরা অতিথি। কিন্তু সোহিনী থামল না, এবার আরও তীব্রভাবে বলল, নিজেকে রাজরানী ভাবছিস? আবরারের বউ হবার স্বপ্ন দেখিস? তোর মতো মেয়ে তো শুধু বড়লোক ছেলেদের রূপ দেখিয়ে ফাঁদে ফেলে।
আসলে তোদের চরিত্রটাই না খারাপ, তাই তো এমন করিস। এর থেকে ভালো কোনো পতিতালয়ে চলে যা, ভালো ভালো কাস্টমার পেয়ে যাবে। এবার আতিয়া চোখ বন্ধ করলো। তার পুরো শরীর শিউরে উঠল ঘৃণায়। এত নোংরা কথা, এত তীব্র অপমান। তবে সে চুপ থাকেনি। সেকেন্ডের মধ্যে সজোরে এক চড় বসিয়ে দিল সোহিনীর গালে। পাশের সবাই হতবাক হয়ে গেল। সোহিনী থেমে গেল, কারণ ওকে থামানো হয়েছে। আতিয়ার শক্ত হাতের থাপ্পড়ে ঘর জুড়ে মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। সোহিনী বিস্ময়ে হাত দিয়ে নিজের গাল চেপে ধরল। চোখে আগুন জ্বলছে, যেন এখনই আতিয়াকে ছিঁড়ে ফেলবে। জোনাকি আর তানজির দৌড়ে গিয়ে তাদের মেয়েকে ধরে ফেলল। সোহানি চুপ করো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তারা সোহানিকে টেনে ছোপায় বসিয়ে দিল। সন্ধ্যার আবছা আলো ড্রয়িং রুমের শ্বেতশুভ্র পর্দাগুলোকে লালচে আভা দিচ্ছিল, কিন্তু সেই মৃদু আলোর নিচে এই মুহূর্তে যেন আগুন জ্বলছে। ড্রয়িং রুম থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসতেই মিসেস মোহনা রান্নাঘর থেকে দ্রুত বেরিয়ে এলেন। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। এ কি হচ্ছে? এত হইচই কেন? রান্নাঘর থেকে বেরিয়ে চোখে পড়ল আতিয়া নিজের চুল ঠিক করছে, আর তার সামনে সোফায় বসে সোহিনী। তার দুপাশে শক্ত করে ধরে রেখেছে তার বাবা মা, জোনাকি আর তানজির, যেন এখনই কারো গলা চেপে ধরবে। মিসেস মোহনা চারপাশে চোখ বুলিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন। তারপর জোনাকির দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে জোনাকি মা? তোমার সবাই এভাবে সোহিনীকে ধরে বসে আছো কেন? জোনাকি তখন রাগে ফুঁসছে, দাঁত কিরমির করে আতিয়ার দিকে তাকিয়ে বলল, বাড়িতে এমন একটা কাজের লোক রেখেছেন, খালা যে আমার মেয়ের গায়ে হাত তুলেছে। ভাব দেখে মনে হচ্ছে যেন বাড়ির মালিক ওই। কথার মধ্যে ছিল প্রচণ্ড বিদ্রুপ, অবজ্ঞা। মিসেস মোহনার ভ্রু কুঁচকে গেল। তিনি বুঝতে পারলেন কিছু একটা গণ্ডগোল হয়েছে, কিন্তু পুরো ব্যাপারটা এখনও পরিষ্কার নয়। তাই এবার একটু কঠোর স্বরে বললেন, কে কে সোহিনীকে মেরেছে? জোনাকি এবার আরও ক্ষিপ্ত হয়ে আতিয়ার দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, ওই ছোট লোকের বাচ্চা। মিসেস মোহনা জোনাকির হাতের ইশারার দিকে তাকিয়ে দেখলেন আতিয়াকে। সে শান্ত নির্লিপ্তভাবে দাঁড়িয়ে আছে, বুকের কাছে হাত গুটিয়ে, যেন এই কথাগুলো তার জন্য কোনো নতুন বিষয় নয়। সে যেন এসব শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু মিসেস মোহনা এক মুহূর্তের জন্য সেটা মেনে নিতে পারলেন না। তিনি এবার গম্ভীর কণ্ঠে বললেন, জোনাকি, তোমার কোথাও ভুল হচ্ছে। জোনাকি এবার আরও ক্ষোভে ফেটে পড়ল। না খালা, আমার কথা ভুল হচ্ছে না। ওই ছোট লোক সোহিনীকে থাপ্পড় মেরেছে। কাজের লোক হয়ে সাহস দেখাচ্ছে, এত বড় সাহস ওর। মিসেস মোহনা এবার ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালেন। চোখ দুটোতে বজ্রের মতো কঠিন শীতলতা ফুটে উঠল। মিসেস মোহনা এবার গর্জে উঠলেন, কাকে কি বলছো জোনাকি? তুমি কি জানো ওকে? সোহিনী তীব্র ঘৃণা নিয়ে উঠে বলে উঠল, হবে হয়তো কোনো পতিতালয়ের নষ্টা মেয়ের সন্তান। এক মুহূর্তের জন্য সময় যেন স্থির হয়ে গেল। আকাশে গর্জনের মতন, বজ্রপাতের মতো মিসেস মোহনার কণ্ঠস্বর ধ্বনিত হলো, বেশ হয়েছে, একদম বেশ হয়েছে। তোমরা সব সীমা পেরিয়ে গেছো। তার কণ্ঠে এমন দৃঢ়তা, এমন ক্ষমতা ছিল যে পুরো ঘর মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। কথা শেষ করার আগেই সোহিনী আবার মুখ খুলতেই যাচ্ছিল, কিন্তু মিসেস মোহনা একদম কঠোর স্বরে বলে উঠলেন, ওই বাড়ির বউ, ও আপনার স্ত্রী, আমার দাদুমণি আতিয়া। আমি আমাকে নিয়ে একটাও বাজে কথা শুনতে চাই না। যদি একটাও কটু কথা বের হয়, তবে তার ফল ভালো হবে না। সারা ঘর নিস্তব্ধ হয়ে গেল। জোনাকি, তানজির, সোহিনী তিনজনেই থ মেরে গেল। আবরার বিয়ে করেছে, আর তার স্ত্রী এই মেয়েটি। স্তব্ধতা নেমে এলো ঘর জুড়ে। সোহিনীর চোখ বিস্ফোরিত হয়ে গেল। জোনাকি অস্পষ্ট স্বরে বলল, আবরার বিয়ে করেছে? তানজির এবার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তিয়া আবরারের বউ। এবার সিঁড়ির উপর দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় ব্যক্তির ঠোঁটের কোণে আবারও এক চিলটে হাসি ফুটে উঠল। সন্ধ্যার নরম আলো ঘরের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে, কিন্তু সে মৃদু আলোয় চাপা পড়ে যাচ্ছে এক অস্থির পরিবেশের উত্তাপ। ড্রয়িং রুমে ঘটে যাওয়া কথোপকথনের চিৎকার চেঁচামেচি পুরো বাড়ি কাঁপিয়ে তুলেছে। ড্রয়িং রুমে সোফার পাশে রাখা দুটি ছোট্ট দোলনায় শুয়েছিল আরিয়ান ও আনিয়া, কিন্তু এত জোরে শব্দ হওয়ার কারণে ওরা চমকে উঠে গেল। আরিয়ান ছোট্ট হাতে বাতাসে ঝাপটা মারতে লাগলো,
আর গোলগাল মুখটা কুঁচকে গেল। আনিয়া ছোট ছোট পা ছুটতে লাগলো, যেন ওদের শান্তির ঘুম কে যেন ভেঙে দিয়েছে। তাদের কান্নার আওয়াজ পুরো বাড়িতে ছড়িয়ে পড়তে সিঁড়ি বেয়ে নেমে এলো আবরার। কঠিন দৃঢ় অথচ সম্পূর্ণ স্থির এক অভিব্যক্তি তার মুখে। তার গভীর কালো চোখ জ্বলছে, যেন কিছু একটা সে মনে মনে ঠিক করে ফেলেছে। সবার দিকে একবার তাকিয়ে সে এক মুহূর্ত না দাঁড়িয়ে সরাসরি গিয়ে থামলো তার সন্তানদের কাছে। আবরার প্রথমেই আনিয়াকে কোলে তুলে নিল। মেয়েটা এখনও কাঁদছে। বাবার উষ্ণ স্পর্শ পেয়ে ধীরে ধীরে শান্ত হতে লাগলো। অন্যদিকে আতিয়াও দ্রুত গিয়ে আরিয়ানকে কোলে তুলে নিল। তার কোমল গালে চুমু খেয়ে শিশুটিকে শান্ত করার চেষ্টা করলো। এই দৃশ্য দেখে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা জোনাকি, তানজির আর সোহিনীর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, এই বাচ্চা দুটো তাহলে আবরারের? তাদের চোখ বিস্ফোরিত হয়ে গেল। তানজির চুপচাপ, কিন্তু তার কপালে গভীর চিন্তার রেখা। সোহিনী হতভম্ব, যেন তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। জোনাকের মুখটা কঠিন হয়ে গেল, যেন এই সত্য মেনে নিতে তার ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু আবরার কারো দিকে তাকালেও না। সে সোজা মিসেস মোহনার দিকে তাকিয়ে বলল, দাদি, মেহমান এসেছে। মেহমানের মতোই থাকতে বলো। এটা ভাবা ভুল যে আমার বাড়িতে এসেছে তাই আমি কিছু বলবো না। তার কণ্ঠ ছিল দৃঢ়, ভয়ঙ্করভাবে স্থির। নিজের বউকে ছাড় দেই না, সেখানে সামান্য কীটপতঙ্গ আমার জিনিসে এইভাবে বসবে, এটা আমি সহ্য করব না। এই কথা ভালো করে ওদের কানে ঢুকিয়ে দিও। শেষ কথাটা বলার সময় তার গলায় এক অদ্ভুত হুমকির সুর ফুটে উঠল। তারপর আনিয়ার ছোট্ট কপালে এক স্নেহময় চুমু দিল। আতিয়া তখন আরিয়ানকে কোলে নিয়েই তাকিয়ে আছে, কিছুই বলছে না, শুধু চুপচাপ দেখছে আবরারকে। আবরার এবার আরিয়ানকেও কপালে চুমু দিল। তারপর মিসেস মোহনার কাছে আনিয়াকে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আবরারের এই হুট করে বেরিয়ে যাওয়াটা যেন পুরো ঘরে আরও বেশি অস্বস্তিকর নীরবতা নামিয়ে আনলো। মিসেস মোহনা এবার ধীর স্থিরভাবে সোহিনীদের দিকে তাকিয়ে বললেন, আপনারও কথা নিশ্চয়ই বুঝতে পেরেছ, তাই এসব ব্যাপারে নাক না গলালেই তোমাদের জন্য ভালো হবে। তার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু তাতে এমন এক কর্তৃত্ব ছিল যা উপেক্ষা করা অসম্ভব। এখন এসো, সবাই নাস্তা করবে। কিন্তু জোনাকি, তানজির আর সোহিনী আর এক মুহূর্ত সেখানে থাকলো না। তাদের মুখ গম্ভীর, হঠাৎ করেই যেন খুব অস্বস্তিতে পড়ে গেল। তারা আর কোনো কথা না বলে চুপচাপ নিজেদের রুমের দিকে চলে গেল। ড্রয়িং রুমটা এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। তারপর মিসেস মোহনা ধীরে ধীরে সোফায় বসলেন। আতিয়াও তার পাশে এসে বসল। একটা দীর্ঘশ্বাস ফেলে মিসেস মোহনা বললেন, আচ্ছা আতিয়া, বলতো আজকে সন্ধ্যার নাস্তা কি বানানো উচিত? তার কণ্ঠে একটু উত্তেজনা নেই, যেন কিছুই হয়নি, যেন একটু আগের সব কিছু স্বাভাবিক ছিল। আতিয়া তাকিয়ে থাকলো মিসেস মোহনার দিকে, তারপর হেসে বলল, আর ঠিক তখনই বাচ্চাদের কচি কচি হাসির শব্দ ভেসে এলো, যেন সমস্ত ঝড় এক নিমেষে থেমে গেছে। 2 দিন হয়ে গেছে মিস্টার আনোয়ার দেশে ফিরেছে, কিন্তু এই 2 দিন তার এক মুহূর্তেও শান্তিতে কাটেনি। মাথার মধ্যে একটাই চিন্তা, আবরার ফাহাদকে কিভাবে শেষ করা যায়। তবে সমস্যা হলো, যতবার সে কোনো পরিকল্পনা করেছে ততবারই বাধার মুখে পড়েছে। আবরারকে সরিয়ে ফেলার জন্য তার বাড়িতে কাউকে ঢুকিয়ে দেওয়া দরকার, কিন্তু সেটাই সম্ভব হচ্ছে না। আবরার এখন আর বাইরের কাউকে কাজের লোক হিসাবে রাখে না। প্রতিটি মানুষকে যাচাই বাছাই করে নেওয়া হয়, যেন কোনো বহিরাগত সহজে প্রবেশ করতে না পারে। এটা মিস্টার আনোয়ারের মাথায় যেন দাউ দাউ করে আগুন ধরিয়ে দিয়েছে। ধরো ওকে, খতম করে দাও। নিজের মনের ভেতর প্রতিধ্বনিত হওয়া সেই একই হিংস্র চিন্তা নিয়ে সে একের পর এক জিনিস ভাঙতে শুরু করলো। ড্রয়ার থেকে টেবিল ল্যাম্প যা সামনে পাচ্ছে তাই ছুঁড়ে ফেলছে। দেওয়ালের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে রাগে ফোঁসফোঁস করে নিঃশ্বাস ফেলছে। কিছুটা দূরে দাঁড়িয়ে তার ব্যক্তিগত সহকারী নিলয় ভয়ে গুটিয়ে গেছে। সে জানে এই মুহূর্তে কোনো ভুল কথা বললে তার হাড়গোড় একসাথে থাকবে না। তবু পরিস্থিতি সামাল দিতে গলা শুকিয়ে আসা কণ্ঠে বলল, কিন্তু মিস্টার আনোয়ার ওর কথার যেন এক বিন্দুও পাত্তা দিল না। তার মস্তিষ্কের রক্ত যেন ফুটতে ফুটতে বিস্ফোরণের অপেক্ষায়।
ঠিক তখনই স্ট্রিং ট্রিং ফোন বেজে উঠল। আনোয়ার থমকে গেল। রাগান্বিত মুখে ফোনের দিকে তাকিয়ে দেখে অচেনা এক নাম্বার থেকে কল এসেছে। ভ্রু কুঁচকে গেল তার। সন্দেহের দৃষ্টিতে একবার স্ক্রিনের দিকে তাকিয়ে অপেক্ষা করল। কলটা কেটে গেল, কিন্তু মাত্র কয়েক সেকেন্ড পর আবার সেই নাম্বার থেকে ফোন এলো। এবার আর দেরি না করে রিসিভ করলো মিস্টার আনোয়ার। হ্যালো, কে? ওপাশ থেকে এক রহস্যময় কণ্ঠ ভেসে এলো। কণ্ঠটা গভীর, ঠান্ডা, কিন্তু তাতে ছিল এমন এক ধরনের আত্মবিশ্বাস যা মুহূর্তের মধ্যে আনোয়ারের ভেতরকার উত্তেজনার আগুন আরও উস্কে দিল। কিন্তু ওপাশ থেকে যা শোনা গেল তাতে আনোয়ারের ঠোঁটে এক চিলটে বাঁকা হাসি ফুটে উঠল। চোখ জ্বলে উঠল তার, ঠিক যেন এক শিকারী যে বহুদিন ধরে তার শিকারের জন্য অপেক্ষা করছিল। আর আজ হঠাৎ করেই তার হাতে এক মোক্ষম সুযোগ এসে গেল। কবে দেখা করবে? আনোয়ার ধীর কণ্ঠে বলল, কণ্ঠে স্পষ্ট তীক্ষ্ণতা। ওপাশ থেকে কি বলা হলো তা বোঝা গেল না, তবে আনোয়ারের মুখে সেই বাঁকা হাসিটা আরও গভীর হলো। ওকে, রাত 11:30টায় চলে এসো, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি মেসেজে। কথা শেষ করেই কল কেটে দিল। তারপর দ্রুত মোবাইলে লোকেশন পাঠিয়ে দিল অপরিচিত সেই মানুষটিকে। কাজ শেষ করে চেয়ারে গা এলিয়ে দিল আর ঠোঁটের কোণে এক অদ্ভুত ভয়ানক হাসি ফুটিয়ে তুলল। তার চোখে ছিল আগুন। আবরার, এবার তো শেষ দিন ঘনিয়ে এলো। ধীরে ধীরে রাতের আগমন ঘটল। দিনের আলো যে চারপাশ অন্ধকারের চাদরে ঢেকে গেল। রাত যত গভীর হচ্ছে বাতাসে এক ধরনের রহস্যময় শীতলতা ছড়িয়ে পড়ছে। ঘড়ির কাঁটা তখন রাত 10টা ছুঁই ছুঁই। একটি পরিত্যক্ত বাড়ির সামনে এসে দাঁড়ালো আবরার। চারপাশ নিস্তব্ধ, কেবল দূর থেকে ভেসে আসা রাত জাগা পাখির ডাক অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে। আবরার ধীর পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ভাঙাচোরা দরজাটা একটু ধাক্কা দিতেই করাত করে শব্দ হলো। সে নিঃশব্দে ভেতরে ঢুকে পাশের একটি ঘরে গিয়ে আলো জ্বালালো। আলো জ্বলতে ঘরের এক কোণ থেকে নড়ে চড়ে উঠল একজন মানুষ, মিস্টার সাদমান। আলো তার মুখে পড়তেই বোঝা গেল আজ সে অন্য দিনের চেয়ে কিছুটা আলাদা লাগছে। তার চোখের গভীরে যেন অদ্ভুত এক প্রশান্তি, এক নির্লিপ্ততা। আবরা ধীর পায়ে এগিয়ে গিয়ে একটা চেয়ার টেনে বসল একদম মিস্টার সাদমানের মুখোমুখি। একটা ঠান্ডা হাসি ফুটিয়ে বলল, কেমন আছেন মিস্টার সাদমান, ওরফে আমার শ্বশুর আব্বা? মিস্টার সাদমান ম্লান হেসে তাকালো। চোখে মুখে দুঃখ, অথচ কণ্ঠস্বর অদ্ভুত শান্ত। আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মনে হচ্ছে না আমার সময় আর বেশি বাকি আছে। আবরা ঠোঁটের কোণে এক চিলটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, শ্বশুর আব্বা, ঘড়ির কাঁটা এখন টিকটিক করে রাত 10টা বাজানোর সংকেত দিচ্ছে। তেমনি আপনার জীবনের শেষ মুহূর্তের কাঁটাটাও হয়তো আপনাকে জানান দিচ্ছে যে মৃত্যু এখন আপনার খুব কাছাকাছি। আবরারের কথায় কোনো আবেগের লেশমাত্র নেই, যেন এটা কেবলই এক সাধারণ ঘোষণা। কিন্তু মিস্টার সাদমান একটু হাসল, এমন হাসি যা মৃত্যুর সামনে দাঁড়িয়েও ভয়হীন, যেন সে বরাবরই এই সময়টার জন্য প্রস্তুত ছিল। তার চোখ দুটো ধীরে ধীরে আবরারের চোখের সঙ্গে আটকে গেল। সেখানে কোনো অনুনয় ছিল না, কোনো ভয় ছিল না, ছিল কেবলই এক শিকারের মুখোমুখি দাঁড়িয়ে থাকা শিকারী স্থিরতা। এই নীরবতা, এই নিস্তব্ধ মুহূর্তের মাঝে দুজনের মধ্যকার এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেল। পরিত্যক্ত সেই ঘরের বাতাস ভারী হয়ে উঠেছে, যেন দেয়ালগুলোর মাঝেও চাপা পড়ে আছে শত গল্প, শত গোপনীয়তা। ঘরের নীরবতা ভেঙে এবার প্রথম কথা বলল মিস্টার সাদমান। আবরার, আমি তোমাকে কিছু বলতে চাই। আবরার রোকজকে তাকালো। তার তীক্ষ্ণ দৃষ্টি মিস্টার সাদমানের দিকে স্থির হয়ে আছে। ঠান্ডা গলায় বলল, বলেন। মরণ পথযাত্রী মানুষের কথা ফেলতে নেই। মিস্টার সাদমান একটু থামল, যেন ঠিক শব্দগুলো খুঁজে নিতে চাইছে যা এই মুহূর্তে আবরারকে জানানো জরুরি। তারপর গভীর শান্ত কণ্ঠে বলল, আবরার, তোমার মায়ের মৃত্যুর কারণ মনে আছে? এই প্রশ্নে আবরারের মুখের রেখা কঠোর হয়ে উঠল।
তার ভেতরটা এক মুহূর্তেই ছটফট করে উঠল। কিন্তু বাইরের আবরার সেই আগুন চেপে রেখে স্বাভাবিক ভঙ্গিতেই বলল, মনে আছে। কেন? মিস্টার সাদমান এবার সামনের দিকে একটু ঝুঁকে এলো। তার চোখের গভীরে এক ধরনের ভারী অনুভূতি খেলা করছে। তুমি হয়তো ইতিমধ্যে জেনেছো যে তোমার বাবাই তোমার মাকে খুন করেছিল। আবরার এই কথায় একদম স্থির হয়ে গেল। তার চোখের তারায় ভয়ঙ্কর আগুন জ্বলে উঠল। চোয়াল শক্ত হয়ে গেল, গলা গম্ভীর হয়ে এলো। জানি। আবরার ঠান্ডা গলায় উত্তর দিল। তার মুষ্টি আঁকড়ে ধরার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। কিন্তু এর পরের কথা শুনে আবরার সত্যি স্তব্ধ হয়ে গেল। তুমি কি জানো আবরার, যে তোমার একটা ছোট ভাই আছে? এই কথাটি আবরারের ভেতরে তোলপাড় তুলে দিল। এক মুহূর্ত আগের ভয়ানক ক্রোধ যেন মিলিয়ে গিয়ে জায়গা নিল এক ধরনের শূন্যতা। যে কিছুক্ষণের জন্য কিছুই বুঝতে পারছিল না, তারপর ধীরে ধীরে বলে উঠল, আমার ভাই ছিল, কিন্তু তাকেও তো মেরে ফেলা হলো। কথা শেষ করতে পারল না আবরার, কারণ মিস্টার সাদমান তাকে থামিয়ে দিয়ে বলল, না, তোমার ভাই সেদিন মারা যায়নি। আবরারের দৃষ্টিতে এক অদ্ভুত পরিবর্তন এলো। অবিশ্বাস আর হতবাক হওয়ার মিশ্রণ দেখা গেল তার চোখে। কি তাহলে? মিস্টার সাদমান ধীরে ধীরে বলল, সেদিন যেটা তুমি দেখেছিলে সেটা তোমার ভাইয়ের লাশ ছিল না। তোমার বাবার লোকেরা অন্য একজনের লাশ এনে দিয়েছিল, যেন সবাই ভাবুক যে তোমার ভাই মারা গেছে, কিন্তু আসলে সেটা তখনও বেঁচে ছিল। আবরারের নিঃশ্বাস ভারী হয়ে গেল। মাথার ভেতর অজস্র স্মৃতি ফিরে আসতে লাগলো। তার মানে তার ভাই মারা যায়নি। আবরার দ্রুত বলল, আপনি যা বলছেন তার মানে কি আমার ভাই, সে কি এখনো বেঁচে আছে? মিস্টার সাদমান চোখে এক ধরনের কঠিন দৃষ্টি এনে বলল, হ্যাঁ আবরার, তোমার ভাই এখনো বেঁচে আছে। তোমার বাবা তাকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল। তার ইচ্ছে ছিল তোমার ভাইকে তার মতো করে গড়ে তোলার, এবং একদিন তোমাকে মেরে ফেলবে। কিন্তু সে আর বাবার মতো হয়নি। তোমাকে হত্যা করতে সে রাজি হয়নি। তাই তোমার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এমনকি এখন তাকে হত্যা করার পরিকল্পনা করেছে। আবরারের শরীর ঝিমঝিম করতে লাগলো। তার নিজের ভাই, যাকে সে মৃত ভেবেছিল, সে বেঁচে আছে এবং এখনও তার বাবার খপ্পরে রয়েছে। এটা ভাবতেই আবরারের পা থেকে যেন মাটি সরে গেল। তার বাবা ঠিক কতটা জঘন্য হতে পারে সেটা ভাবতেই তার বমি আসতে লাগলো। কিন্তু তার মন এখন একটাই কথা বলছে, সে তার ভাইকে খুঁজে বের করবে, তাকে বাঁচাবে, যে করেই হোক। ঘরটির বাতাস থমথমে, যেন দেওয়ালগুলোর ফাঁকে ফাঁকে লুকিয়ে আছে অগণিত অজানা গল্প। মিস্টার সাদমানের কণ্ঠ নিস্তব্ধতাকে ভেদ করে বলল, আমি জানি তোমার ভাই কি, এবং তুমি তাকেই চেনো আবরার। আবরারের কপালে ভাঁজ পড়ে গেল। তার ধূসর চোখে সন্দেহের ছায়া ফুটে উঠল। আমি চিনি। কে সে? মিস্টার সাদমান এবার এক দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে নিরুত্তাপ ভঙ্গিতে বললেন, পরিশ ফারা তোমার ভাই। ঘর জুড়ে যেন মুহূর্তে বিস্ফোরণ ঘটল। আবরারের পুরো শরীরের রক্ত গরম হয়ে উঠল। আগ্নেয়গিরির মতন রাগ ছড়িয়ে পড়ল তার শিরা উপশিরায়। অরিশ, এই নামটা শোনা মাত্রই তার চোখের সামনে একে একে ভেসে উঠল অসংখ্য মুহূর্ত অরিশের সঙ্গে তার তিক্ত শত্রুতার দৃশ্য। অরিশের সঙ্গে তার রক্তাক্ত লড়াই, অরিশের আতিয়ার সাথে থাকা, কথা বলা, হাসাহাসি করা। আবরা যেন মুহূর্তেই আগুনের গোলা হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে প্রচণ্ড কণ্ঠে বলল, আপনি কিভাবে ভাবলেন যে মিথ্যা গল্প বলে আমাকে বিশ্বাস করাবেন? অরিশ আমার চিরশত্রু, পার্সোনাল শত্রু, আর আপনি তাকে আমার ভাই বানানোর চেষ্টা করছেন? বাহ বাহ, চমৎকার অভিনয় শ্বশুর আব্বা। এতে আপনার লাভটা কি? তার চোখের আগুনের সামনে যেন মিস্টার সাদমান স্থির রইলেন। তিনি গভীর দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে
শান্ত স্বরে বললেন, আবরার, আমার তোমাকে মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। তোমার সাথে আমার অনেক শত্রুতা ছিল। আমি তোমার আমি তোমাকে মারতে চেয়েছি, তোমার সাথে লড়াই করতে চেয়েছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারিনি। আমি আসলে নিজের হাতে নিজের মেয়ের সুখ নষ্ট করেছিলাম। আমি আমার একমাত্র মেয়ের জীবনে ধ্বংস করার চেষ্টা করেছিলাম। আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি এখনো অন্তত একটা ভালো কাজ করতে চাই। মরার আগে অন্তত এমন কিছু করতে চাই যাতে আমার মেয়ের ভবিষ্যৎ নিরাপদ থাক। আবরার কোনো কথাই বলল না। তার মুখভঙ্গি অবিশ্বাস আর ক্রোধ। মিস্টার সাদমান এবার একটু থামলেন, তারপর বললেন, আমি জানি আমার কথা তোমার বিশ্বাস হওয়ার মতো নয়, কিন্তু আমি একটা সত্য কথা বলছি যেটা তুমি নিজেই যাচাই করতে নিতে পার। আবরার এবার কিছুটা অবাক হয়ে তাকালো। মিস্টার সাদমানের কণ্ঠ নরম হয়ে এলো। ছোটবেলায় তোমার ভাই খেলা করতে গিয়ে পড়ে গিয়েছিল। সে খুব ছোট ছিল, তাই পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাতে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার বুকের ব্যথা। সে চোটের ফলে তার বুকের ডান পাশে একটা কাচের দাগ রয়ে গেছে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে গেছে, সেটা দাগ থেকে গিয়েছে, আজও আছে। আবরারের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। যদি বিশ্বাস না হয় তবে তুমি নিজেই গিয়ে অরিশের বুকে সেটা দাগ দেখো। চারপাশের বাতাস যেন ভারী হয়ে গেল। পুরো ঘরটা নীরব, শুধু আবরারের তীব্র নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তার মাথার ভেতর একসঙ্গে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। অরিশ তার ভাই? না, ইম্পসিবল, এটা সম্ভব না। কিন্তু সেই দাগ যদি সত্যি তার শরীরে থাকে, যদি সত্যি এসব সত্যি হয়, তার পুরো শরীরের শিরাগুলোতে উত্তপ্ত আগুনের স্রোত বইতে লাগলো। এটা যদি সত্য হয় তবে তার এতদিনের শত্রুতার ঘৃণা আর প্রতিশোধ সব কিছুই ভুল ছিল। আবরারের মুষ্টি আরও শক্ত হলো, তার চোখের আগুন আরও বেড়ে উঠল। সে সত্যটা জানবেই, যে কোনো মূল্যে। আবরার এক মুহূর্ত অপেক্ষা করতে পারল না। তার হৃদয় জুড়ে এক অস্থিরতা, এক অজানা শঙ্কা। সত্যটা জানার জন্য সে যেন উন্মত্ত হয়ে উঠেছে। আরিফ, গাড়ি বের কর। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে আরিফ বিন্দুমাত্র সময় নষ্ট না করে দ্রুত গাড়ি স্টার্ট করলো। গাড়ি ধেয়ে চলল রাতের আধারে। শহরের অগণিত বাতির মাঝে এক একটি চিন্তার ঝড় বইতে থাকলো আবরারের মনে। প্রায় 40 মিনিট ড্রাইভের পর তারা এসে পৌঁছলো এক 10 তলা বিল্ডিংয়ের সামনে। এই ভবনের 5ম তলায় থাকে অরিশ ফাহাদ। আবরারের শত্রুদের সম্পর্কে সবসময় খোঁজ থাকে, তাই এখানে আসতে কোনো সমস্যাই হয়নি। আবরার দ্রুত গাড়ির দরজা খুলে বাইরে নামলো। চারপাশে তাকিয়ে নিল একবার। রাত গভীর হলেও বিল্ডিংয়ের নিচে 2-1 লোকের আনাগোনা আছে, তবে এখন এসব ভাবার সময় নেই। আবরার লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল লিফটের দিকে। তার পেছনে ছুটে এলো আরিফ। লিফট আসতে দেরি করবে না তো? আরিফ জিজ্ঞেস করলো। আবরার কোনো উত্তর দিল না এবং বরং একবার ঘড়ির দিকে তাকিয়ে লিফটের বোতামে চাপ দিল। 2 মিনিটের মধ্যে লিফট নিচে এসে থামল। লিফটের দরজা খুলতে আবরার ঝটপট ভেতরে ঢুকলো। সঙ্গে সঙ্গে আরিফও ঢুকে পড়ল। 5ম তলা। আবরার দ্রুত বোতামে চাপ দিতেই লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অস্থিরতা, উদ্বেগ আর সত্য জানার ভয়। লিফট উঠতে শুরু করলো, কিন্তু আবরারের মনে যেন এক তুমুল ঝড় বইতে লাগলো। যদি সত্যি অরিশ আমার ভাই হয় তাহলে? তার মস্তিষ্কের ভিতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এতদিন ধরে সে যাকে চির শত্রু ভেবেছে, যার সঙ্গে রক্তক্ষয়ী লড়াই করেছে, সে কি সত্যি তার নিজের ছোট ভাই? শুধু তাই নয়, আতিয়া, তার বউ, ঘরবালি। সে অরিশের সঙ্গে কাটানো এক একটা মুহূর্ত মনে করতে লাগলো। এতদিন ধরে নিজের হাতে কষ্ট দিয়েছে আতিয়াকে, সন্দেহের বিষে ভরিয়ে তুলেছে তাদের সম্পর্ক। যদি সব মিথ্যে হয়, যদি সে এতদিন ভুল করে থাকে, আবরের বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি দপদপ করতে লাগলো। আগে সত্যিটা জানি, তারপর বাকিটা দেখা যাবে। এই চিন্তার মাঝে লিফটটি টিং শব্দ করে থামলো 5ম তলায়।
আবরার দ্রুত বেরিয়ে এলো লিফট থেকে। তার চোখ একবার ঘোরালো পুরো ফ্লোরের দিকে, এরপর ডান পাশের ফ্ল্যাটের দিকে এগিয়ে গেল। ফ্ল্যাট নাম্বার 102। এটাই অরিশের ফ্ল্যাট। এই মুহূর্তে সময় নষ্ট না করে কলিং বেল চেপে দিল। পাশে দাঁড়িয়ে থাকা আরিফ আবরারের মুখের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছে আজ কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে। 2 বার কলিং বেল বাজাতেই দরজা খুলে গেল। অরিশ পাহাড় দরজা খুলে দাঁড়িয়ে রইল। সে আবরারকে দেখে একবারে অবাক হয়ে গেল। আবরার? তার কণ্ঠে বিস্ময় আর চোখে প্রশ্ন, কিন্তু আবরার কোনো কথাই বলল না। পরিবেশের ভারী নীরবতা ভেঙে সে ঝট করে আরিশকে ঠেলে ভেতরে ঢুকে পড়ল। অরিশ পেছনে হেলে পড়ল, কিন্তু সামলে নিল নিজেকে। তুমি এভাবে আমার বাসায় এলে কেন? তার কণ্ঠে বিরক্তি, কিন্তু আবরারের চেহারা দেখে বোঝা যাচ্ছে সে কোনো উত্তর দিতে আসেনি। সে এসেছে সত্যের মুখোমুখি হতে। অরিশের প্রশ্নের কোনো উত্তর দিল না আবরার, বরং সে এমন কিছু করলো যা হয়তো অরিশ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। হঠাৎ করে আবরার এক ঝটকায় অরিশের শার্টের কলার টেনে ধরল। আবরার, এ কি করছিস তুই? হঠাৎ করে আবরার এক ঝটকায় অরিশের শার্টের কলার চেপে ধরল। অরিশ বিস্ময়ে বলে উঠল, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আবরার শার্টের বোতাম একে একে ছিঁড়ে ফেলল। শার্ট খুলে যেতে স্পষ্ট হয়ে উঠল অরিশের ডান পাশের বুকের সে গাঢ় কালো দাগ। সেই দাগ, যে দাগ একসময় আবরারের সবচেয়ে প্রিয় ছিল, যে দাগ একসময় ছোট্ট একটা শিশুর ব্যথার চিহ্ন হয়েছিল। আজ সে দাগই প্রমাণ করে দিল এই শিশুটি আর কেউ নয়, তারই ভাই। আবরারের শূন্যতা, অসহায় অনুভূতি। আবরারের হাত কেঁপে উঠল। এই হাত যে দিনে 10 জন মানুষ খুন করলেও একবারও কাঁপে না, সেই হাত আজ সামান্য একটা দাগ দেখে কাঁপছে। শরীর শক্ত হয়ে আসছে, বুকের ভেতর যেন এক শূন্যতা। অরিশের অবাক দৃষ্টি। অরিশ কিছুই বুঝতে পারছে না আবরার কেন এমন করছে, কেন তার শরীরের এই দাগের দিকে তাকিয়ে এমন অদ্ভুত প্রতিক্রিয়া দিচ্ছে। সে অবাক হয়ে আবরারের মুখের দিকে তাকিয়েছিল। আবরার এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, অরিশ, তুই কে? সত্যিটা বল। অরিশের মুখের কোণে এক ব্যঙ্গাত্মক হাসি ফুটে উঠল। সে যেন ঠোঁট চেপে একটা তাচ্ছিল্যের হাসি দিল। তারপর বলল, কেন জানিস না আমি কে? আমি তোর চিরশত্রু। তার কণ্ঠে চিরপরিচিত বিদ্বেষ আর তীব্রতা। কিন্তু এবার আবরার আর নিজেকে ধরে রাখতে পারল না। হুট করে সে শক্ত হাতে অরিশকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরল। ভাইয়ের ফিরে আসা। মিথ্যা বলিস না, আমার সাথে মিথ্যা বলিস না। আবরারের কণ্ঠে ব্যথা, উন্মত্ততা। আমি যে তোর বড় ভাই, এটা কি তুই ভুলে গেছিস? অরিশ থমকে গেল। এত বছর ধরে আবরারকে ভালোবেসে এসেছে সে, শত্রু ভাবেনি কখনো। আজ হঠাৎ করে তার ভাই এই সত্য মেনে নেবে ভাবেনি সে। তবু বুকের গভীরে একটা অনুভূতি ছড়িয়ে গেল। তার কাঁধের কাছে মুখ লুকিয়ে কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া, তুমি কোথাও থেকে জানলে এসব? আবরার এবার ধীরে ধীরে অরিশকে নিজের বুক থেকে আলগা করল। তার মুখে এক ঝাঁঝালো রাগের ছাপ। তুই ভাবছিলি বলবি না, আর আমি জানবো না? খুব বড় হয়ে গেছিস, তাই না? নিজের বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতে পারছিস? তোর ভয় করে না আমার সামনে মিথ্যা কথা বলতিস দিনের পরে দিন? অরিশ কিছু বলার চেষ্টা করল, কিন্তু আবরারের তীক্ষ্ণ দৃষ্টি তাকে চুপ করিয়ে দিল। এক মুহূর্তে নীরবতা। তারপর হুট করেই অরিশ এবার শক্ত করে আবরারকে জড়িয়ে ধরল। আবরারের গা ছমছম করে উঠল। এই ছেলেটা, যাকে সে শত্রু ভেবেছিল, যার দিকে বন্দুক তাক করে রাখতে এক মুহূর্ত দ্বিধা করেনি, সেই আজ বুকের সাথে চেপে ধরেছে। কিছুক্ষণ চুপ থেকে অরিশ ফিসফিস করে বলল, তুমি বিশ্বাস করতে না ভাইয়া, তাই কিছু বলিনি। আবরার এবার ধীরে ধীরে অরিশকে দূরে সরিয়ে দিল। তার চোখ ভিজে আসছে। সত্য জানার পরও কেন যেন একটা শূন্যতা তাকে ঘিরে ধরেছে। তুই জানিস, দাদি যদি জানে তুই বেঁচে আছিস, সে কত খুশি হবে। অরিশ একটু হাসল। দাদি জানেন ভাইয়া, ভাবিও জানেন। আমি দাদি আর ভাবির সাথে দেখা করে এসেছি। এই কথা শুনেই আবরারের শরীর অবশ হয়ে গেল। কি? কাকে বললি তুই? অরিশ এবার গভীর দৃষ্টিতে আবরারের দিকে তাকালো। ভাবি।
আবরার কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকলো। সে ভাবনার জগতে হারিয়ে গেল।